আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই। আজকে তোমাদের জন্য পড়ার কথা ছিল অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া। এই অধ্যায় ইনশাআল্লাহ শুরু করব। তবে এই অধ্যায় শুরু করার জন্য তোমাদের মৌলিক কিছু কথা জানা দরকার। সেটা একটু ভালো মতো খেয়াল করো, আমার কথাগুলো শোনো, তাহলে হয়তো বুঝতে পারবে। কথা হলো, তোমরা জানো যে এর আগে পড়েছো আগের ক্লাসগুলোতে, বিশেষ করে 5, 6, 7 এই ক্লাসগুলোতে পড়েছো যে পৃথিবীতে যে পদার্থগুলো আছে দুই ধরনের পদার্থ আছে, একটা হচ্ছে মৌলিক পদার্থ, একটা হচ্ছে যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ হলো এ পর্যন্ত বিজ্ঞানীরা 118টা আবিষ্কার করছে, এবং এই মৌলিক পদার্থর অণু মানে পরমাণুগুলো যে কীরকম হয় তোমরা প্রথম সময় পরীক্ষায় পড়েছো, আমি তোমাদের পড়িয়েছি যে এই পদার্থের পরমাণুগুলো দেখতে কীরকম হয়, গোলাকার হয়, ইলেকট্রন থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে, হ্যাঁ, এগুলো তোমরা পড়েছো। এবং এই একটা মৌলিক পদার্থ, একাধিক মৌলিক পদার্থ একসাথে হয়ে একটা যৌগিক পদার্থ গঠন করে। পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা এখন পর্যন্ত 118টা, কিন্তু লক্ষ লক্ষ যৌগিক পদার্থ আছে। মানে একটা মৌলিক পদার্থ আর একটা মৌলিক পদার্থ, এই দুটো মৌলিক পদার্থ মিলে একটা যৌগিক পদার্থ সৃষ্টি হলো। তো এই যে সৃষ্টি হওয়ার প্রক্রিয়া একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে হয়, সেই প্রক্রিয়ার নাম হলো রাসায়নিক বিক্রিয়া। বুঝতে পারছো? আবার দুইটা যৌগিক পদার্থ মিলে দুইটা বা তিনটা যৌগিক অণু পদার্থ তৈরি করে, ভিন্ন একদমই ভিন্ন স্বতন্ত্র ধর্মী বৈশিষ্ট্য পদার্থ তৈরি করে। এই যে প্রক্রিয়া, এটার নাম হলো রাসায়নিক বিক্রিয়া। তো এই অধ্যায়ে আমরা রাসায়নিক বিক্রিয়া শিখব, কিভাবে কিভাবে হতে পারে। এরপরে শিখব হলো এইগুলা রাসায়নিক যেই মৌলিক পদার্থগুলো আছে এই প্রতীকগুলা মানে কিভাবে লিখতে হয়, মানে বিজ্ঞানে পড়ার সময় কিভাবে লিখতে হয়, হ্যাঁ, এইগুলা পড়বো। এরপরে পড়বো হলো কি কি ধরনের রাসায়নিক বিক্রিয়া আছে সেটা পড়বো। এরপরে পড়বো হলো সবার শেষে একটা অন্য ধরনের পড়া আছে, সেটা হলো শুষ্ক কোষ। এটা ইনশাল্লাহ যখন পড়বো তখন খুব ভালো মতো বুঝতে পারবো ইনশাল্লাহ। তাহলে আজকের পড়াটা শুরু করি। এখানে আমরা প্রথমত যে মৌলিক পদার্থগুলো আছে আমরা জানলাম যে মৌলিক পদার্থ হলো 118টা। মৌলিক পদার্থ হলো 118টা পৃথিবীতে মৌলিক পদার্থ আছে। যেমন কয়েকটা যদি নাম বলতে বলা হয়, আমার বিশ্বাস তোমরা অনেকেই পাবা। মৌলিক পদার্থ যেমন সোনা, তোমরা সবাই দেখছো, সোনা দেখোনি এরকম কেউ না। সোনা একটা মৌলিক পদার্থ দেখার মধ্যে। লোহা, রূপা বা সিলভার, এগুলো সবই মানে মৌলিক পদার্থ। যৌগিক পদার্থ কোনগুলা? যৌগিক পদার্থ আছে মানে দুইটা এক বা একাধিক মৌলিক পদার্থ মিলে যেই পদার্থটা তৈরি হয় সেটা হলো যৌগিক পদার্থ। যেমন তোমরা পড়েছো, মানে এর আগে প্রথম পরীক্ষা পড়িয়েছি যে লবণ, NaCl লবণ। দেখো Na একটা হলো সোডিয়াম এবং ক্লোরিন, এই দুইটা মিলে একটা পদার্থ তৈরি হয়েছে সোডিয়াম ক্লোরাইড, এটা লবণ। তারপরে এটা একটা যৌগিক পদার্থ। এরপরে দেখো হাইড্রোজেন এবং পানি, হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে তৈরি হয়েছে পানি। খেয়াল করে এখানে 2 দিয়েছি, কেন দিয়েছি এটাই দেখবো আসলে কিভাবে এইগুলো হয়। এখানে 2 বা 1 কিছুই দিই, কেন এরকম হয়, কিভাবে হয় এটাই দেখবো। তার মানে পানি একটা যৌগিক পদার্থ, লবণ একটা যৌগিক পদার্থ, কিন্তু এখান থেকে পাওয়া যাবে হলো হাইড্রোজেন এবং অক্সিজেন। এই দুটো আলাদা আলাদা মৌলিক পদার্থ। এটা একটা মৌলিক পদার্থ, এটা একটা মৌলিক পদার্থ। একইভাবে এখানে সোডিয়াম পাবো, এখানে ক্লোরিন পাবো। আশা করি বুঝতে পারতেছো? তাহলে সোডিয়াম এবং ক্লোরিন আলাদা। সোডিয়াম একটা মৌলিক পদার্থ, ক্লোরিন একটা মৌলিক পদার্থ, মিলে একটা যৌগিক পদার্থ তৈরি হয়েছে। হাইড্রোজেন একটা মৌলিক পদার্থ, অক্সিজেন একটা মৌলিক পদার্থ, মিলে একটা যৌগিক পদার্থ তৈরি করেছে হলো পানি। আশা করি বুঝতে পারতেছো যে মৌলিক পদার্থগুলো মিলে আসলে যৌগিক পদার্থ তৈরি হয়। তাহলে খেয়াল করো একটা বিষয়, খুব ভালো মতো খেয়াল করো যে প্রথম সময় পরীক্ষা কিন্তু এগুলো পড়েছি। এখানে হাইড্রোজেন আছে, এখানে অক্সিজেন আছে। কেমনে বুঝলাম এটা অক্সিজেন? ও দেখে কেমনে বুঝলাম এটা অক্সিজেন? H2 দিয়ে কেমনে বুঝলাম এটা হলো হাইড্রোজেন? আসলে এই অধ্যায়ে আমরা এগুলো নিয়ম পড়বো আসলে কিভাবে এগুলো করা হয়। একইভাবে দেখো সোডিয়াম লিখতে Na তো আসার কথা না, তাহলে Na দিয়ে কিভাবে সোডিয়াম বুঝবো? আসলে এই যে নিয়ম, এই অধ্যায়ে আমরা পড়বো। আশা করি বুঝতে পারছো। তাহলে তোমাদের এই অধ্যায়ের প্রথম পড়া হলো প্রতি। খেয়াল করো, প্রতি। পৃথিবীতে যে মৌলিক পদার্থ আছে 118টা,
এই মৌলিক পদার্থের যে নাম, এই নামগুলো তো বাংলা নাম না, এই নামগুলো তিন ধরনের নাম হতে পারে। একটা হলো ইংরেজি, এগুলা মনে রাখবে, একটা হলো ল্যাটিন, একটা হলো আরবি। এই তিন ধরনের নাম হতে পারে, তিন ভাষার নাম হতে পারে। একটা হলো ইংরেজি ভাষার নাম হতে পারে এই 118টা মৌলিক পদার্থে। এই 118টা মৌলিক পদার্থের মধ্যে কিছু আছে ল্যাটিন নামে, কিছু আছে আরবি নামে। এখন ইংরেজি বুঝলাম, আরবি বুঝলাম, তোমরা অনেকেই জানো ল্যাটিন ভাষার নামই শুনোনি হয়তো অনেকে, তোমাদের মধ্যে আছে। ল্যাটিন কোন দেশের ভাষা? ইংরেজি ভাষা বুঝলাম, ইংল্যান্ডের ভাষা বা পৃথিবীর আন্তর্জাতিক একটা ভাষা হলো, পৃথিবীতে আন্তর্জাতিক ভাষা হলো ইংরেজি, বুঝলাম। আরবি আরব দেশের ভাষা বা আরব অঞ্চলের কিছু দেশ আছে আরবি ভাষায় কথা বলে। তো ল্যাটিন কোন ভাষা? এই ভাষাটার নাম অনেকেই শুনুনি। এটা হলো ল্যাটিন কিছু দেশ আছে যেমন ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে, হ্যাঁ, এইগুলো এরকম কয়েকটা দেশ মিলে এইগুলোকে বলা হয় ল্যাটিন দেশ। এই দক্ষিণ আমেরিকার কয়েকটা কান্ট্রি, এই কয়েকটা কান্ট্রি যে ভাষা সেগুলোকে বলা হয় ল্যাটিন ভাষা। আমরা দেখব তাহলে আমরা যে 118টা মৌলিক পদার্থ, তোমরা প্রথম 20টা মৌলিক পদার্থের নাম মুখস্থ করেছো পরমাণু গঠন অধ্যায়ে, তোমাদের মনে থাকার কথা। 118টার মধ্যে ওই আমরা 20টা মুখস্থ করেছিলাম, আমি তোমাদের ক্লাসে পড়িয়েছিলাম। হ্যাঁ, তাহলে আশা করি বুঝতে পারতেছো। যদি বুঝতে না পারো তাহলে আমাকে জানাতে হবে। এবার খেয়াল করো, এখানে আছে হলো ইংরেজি ভাষার যে নাম, যেমন হাইড্রোজেন, আমরা হাইড্রোজেন লিখলাম হাইড্রোজেন। এখন আমি যদি পড়ার সময় কতবার যে হাইড্রোজেন কথাটা নিয়ে আসতে হবে চিন্তাও করবো না, বাবাকে মেমোরি লিখবো না। বিজ্ঞানের একটা সিস্টেম করছে যে ইংরেজি নামের বা ল্যাটিন বা আরবি যেটাই হোক নামের প্রথম অক্ষর বা প্রথম 2 অক্ষর, হ্যাঁ, এরকম সিস্টেম করে বের করছে যে এইচ দিয়ে আমি হাইড্রোজেন বুঝাবো। তাহলে আমি হাইড্রোজেন বুঝাতে আমি কি করতে পারি? এইচ বুঝাতে পারি। এরপর কার্বন, বারবার কার্বন ভাবে লিখতে গেলে তো অসুবিধা, শুধু সি দিয়ে আমরা কার্বন বুঝবো। ঠিক আছে, এবার আশা করি বুঝতে পারতেছ। এইভাবে আমরা 118টা মৌলের নাম করতে পারি। এখন ল্যাটিন যে নামগুলো আছে সেটা কি হবে? যেমন তোমাদের আগে একটু আগে সোডিয়াম দেখালাম, যে সোডিয়াম, সোডিয়াম তো লিখতে Na লাগে না। আসলে সোডিয়াম কথাটা এটা ল্যাটিন ভাষার শব্দ, ল্যাটিন ভাষা থেকে আসছে সোডিয়াম পরমাণু নামটা। এখন ল্যাটিন ভাষায় এই সোডিয়ামকে কি বলা হয়? বলা হয় নেট্রিয়াম। এই যে প্রথম 2 অক্ষর, হ্যাঁ, প্রথম 2 অক্ষর দিয়ে এখানে প্রথম 1 অক্ষর, বুঝতে পারতেছ? তাহলে এরকম বেশ কিছু পদার্থ, মৌলিক পদার্থ আছে যেগুলা মানে প্রথম মানে ল্যাটিন ভাষা থেকে আসছে, এই কারণে এটার নাম হলো প্রথম 2 অক্ষরের নেট্রিয়াম। এরকম আরো আছে যেমন গোল্ড, অরাম, অরাম হলো গোল্ড, ল্যাটিন ভাষার একটা শব্দ। বুঝতে পারতেছো আশা করি। তাহলে এরকম এরকম আরো আছে, তোমরা হয়তো যেমন সিলভার আর জেল টাম, এটা কি এজি, এই যে এ আর এই যে জি, খেয়াল করো সিলভার এজি দিয়ে লেখা, তোমাদের বই পাবা, এগুলো মনে থাকবে, এগুলা পাবা। এরপরে হলো এরকম অনেক আছে, পিবি তোমাদের বই আছে, প্লাম বা পিবি, যে পি আর এই যে বি, খেয়াল করো তোমাদের বই আছে প্লাম বা। এটা কিসের সংকেত? এটা আছে লেড বা সীসা। সীসা তোমরা দেখেছো, সীসা একটা মৌলিক পদার্থ। তাহলে অনেকেই দেখেছো আর অনেকেই দেখো সীসা। তাহলে এইগুলা তোমাদের হলো ল্যাটিন ভাষার শব্দ। এরপরে কিছু আছে, তাহলে এগুলো হলো ল্যাটিন ভাষা, ইংরেজি ভাষা। কয়েকটা জাস্ট আমি উদাহরণ দিয়ে দিচ্ছি। তাহলে এইগুলো হলো প্রতীক, তাহলে এইগুলো হলো প্রতীক, আর এগুলো হলো পুরো নাম সহজে। তাহলে মৌলিক পদার্থের সংক্ষিপ্ত নামকে বলা হয় প্রতীক, এটা মনে রাখতে হবে। এখন আরবি ভাষায় আছে যেমন হলো বোরো, এটা একটা আরবি ভাষা, বি দিয়ে প্রকাশ করা হয়, বুঝতে পারছো? তারপরে জাপোনিয়া, জাপোনিয়া, এটা যে আর দিয়ে প্রকাশ করা হয়, যে আর দিয়ে প্রকাশ করা হয়, জাপোনিয়া। এটা এগুলো হলো আরবি ভাষার শব্দ। মাত্র এই দুটোই 118 মধ্যে এই দুটো আছে আরবি ভাষার শব্দ। তাহলে আশা করি বুঝতে পারতেছো যে প্রতীক কিভাবে লিখতে হয়।
এরপরে আমরা দেখব সংকেত। প্রতীক বুঝলাম, এরপরে দেখব সংকেত। সংকেত কি? সংকেত হলো, খেয়াল করো, সংকেত হলো আমরা দেখলাম প্রতীক হলো মৌলিক পদার্থের নামের সংক্ষিপ্ত রূপ, আর সংকেত হলো যৌগিক পদার্থ যেগুলো আছে বা পরমাণু না, অণু যে সংক্ষিপ্ত রূপ, অণু লেখার যে সংক্ষিপ্ত রূপ, অণু, এই কথাটা মনে রাখবে, ঠিক আছে? এখন সেটা মৌলিক পদার্থেরও হতে পারে, যৌগিক পদার্থেরও হতে পারে। কিরকম হতে পারে খেয়াল করো, যেমন হাইড্রোজেন, এটা হলো হাইড্রোজেনের প্রতীক, কিন্তু আমি যখন এখানে দুটো হাইড্রোজেন দিচ্ছি এটা হলো হাইড্রোজেনের সংকেত, কারণ সবসময় দুটো হাইড্রোজেন পরমাণু মিলে একটা ও হাইড্রোজেনের অণু গঠন করে। তাহলে অণু হচ্ছে H2, এটা হলো হাইড্রোজেনের অণু, এটাকে যেভাবে প্রকাশ করা হয় সেটাকে বলা হচ্ছে সংকেত। আশা করি বুঝতে পারছো। এরপরে খেয়াল করো, যেমন একটু আগে লিখলাম H2, এটা হলো একটা যৌগিক পদার্থ, পানি একটা যৌগিক পদার্থ, এটা পানির সংকেত, পানির সংকেত। তাহলে মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থের অণু, যেটা যেই অণুর সংক্ষিপ্ত নামকে, অণুর সংক্ষিপ্ত নাম যেভাবে প্রকাশ করা হয়, নাম যেভাবে প্রকাশ করা হয় সেটাকে বলা হচ্ছে সংকেত। বইয়ের সংজ্ঞা দেওয়া আছে, হুবহু এই সংজ্ঞাটা মুখস্থ করে রাখবে। এখান থেকে শুধু সংজ্ঞা মুখস্থ করতে হবে তোমাদের, ঠিক আছে? শুধু সংজ্ঞা মুখস্থ করতে হবে, এটা ভালো মতো শেষ করে রাখবা। তাহলে প্রতীক দেখলাম, সংকেত দেখলাম, এবার হলো যোজনী। যোজনী কি খেয়াল করো, যোজনী হলো যে পদার্থগুলা, সেটা মৌলিক পদার্থ হতে পারে বা যৌগিক পদার্থ হতে পারে, যে কয়টা হাইড্রোজেন গ্রহণ করতে পারে, হাইড্রোজেন গ্রহণ করতে পারে। খেয়াল করো, এখানে আমরা পানি দিলাম, তাহলে এখন এখানে অক্সিজেন আছে আর হাইড্রোজেন আছে। খেয়াল করো, এই অক্সিজেন পরমাণু, এটা অক্সিজেন পরমাণু, অক্সিজেন পরমাণু কয়টা হাইড্রোজেন গ্রহণ করতে পারতেছে? দুইটা হাইড্রোজেন গ্রহণ করতে পারতেছে, তার মানে অক্সিজেনের যোজনী 2 হবে। বুঝতে পারতেছো? তাহলে কোনো মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থ যে কয়টা হাইড্রোজেন পরমাণু গ্রহণ করতে পারে বা যে কয়টা হাইড্রোজেন পরমাণু রিমুভ করতে পারে, ত্যাগ করতে পারে, ছেড়ে দিতে পারে, সেই সংখ্যাটাকে বলা হচ্ছে যোজনী বা ভ্যালেন্সি। ভ্যালেন্সি মনে রাখতে হবে। তাহলে ভ্যালেন্সি কাকে বলে বা যোজনী কাকে বলে? কোনো পদার্থ, সেটা মৌলিক হতে পারে বা যৌগিক হতে পারে, হ্যাঁ, যে কয়টা হাইড্রোজেন পরমাণু, এটা মনে রাখবে, অন্য পরমাণু না, হাইড্রোজেন পরমাণু যে কয়টা গ্রহণ করতে পারে বা রিমুভ করতে পারে, সরাই ফেলতে পারে, তাকে বলা হচ্ছে, সেই সংখ্যাটাকে বলা হচ্ছে যোজনী। এই সংখ্যাগুলো মুখস্থ করতে হবে তোমাদের জন্য। এখানে দেখো আমি কি করছি, বোর্ডে তোমাদের জন্য একটা চার্ট লিখে রাখছি আমি, যে এখানে কিছু 118টার মধ্যে এখানে মোটামুটি 20-25টা হবে মৌলিক পদার্থ দেওয়া আছে, যেগুলোর যোজনী তোমাদের ক্লাস 8 লেভেলে, তোমাদের স্ট্যান্ডার্ড 8 লেভেলে এই কয়টা মুখস্থ করলে মোটামুটি যথেষ্ট। তবে যারা ভালো করতে চাইলে বেশি মুখস্থ করতে পারো, 9-10 এর বই আরো বেশি দেওয়া আছে, সেটা মুখস্থ করে নিতে পারো। কিন্তু এখানে যে কয়টা দেওয়া আছে স্ট্যান্ডার্ড 8 লেভেলে, এই কয়টাই যথেষ্ট। এখানে দেখো 118টার মধ্যে মৌলিক পদার্থের মধ্যে কিছু আছে অধাতু। অধাতু কাকে বলে, ধাতু কাকে বলে, তোমরা ক্লাস 6 এর বইয়ে পড়েছো। অধাতু আছে যেমন হাইড্রোজেন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই কয়টা মৌলিক পদার্থের দেখো যোজনী 1, মানে এরা একটা হাইড্রোজেন গ্রহণ করতে পারে বা একটা হাইড্রোজেন সরাই ফেলতে পারে নিজের কাছ থেকে। এরপর দেখো অক্সিজেন, সালফার, কার্বন যোজনী 2, নাইট্রোজেন, ফসফরাস যোজনী 3, কার্বন, সালফার যোজনী 4। খেয়াল করো, কার্বন এখানেও আছে, এই যে দেখো কার্বন এখানেও আছে, আবার এখানেও আছে। তার মানে কখনো কখনো কার্বনের যোজনী 2 হয়, কখনো কখনো কার্বনের যোজনী 4 হয়। এখন কেন এমন হয় তোমাদের 8 লেভেলে এটা বলা নাই যে কেন এরকম, কখন কার্বনের যোজনী 4 হয়, কখনো 2 হয়। এটা যেহেতু নাই সেহেতু আমরা পড়বো না, একটু বড় হোক, ক্লাস এসএসসি তে উঠবো, তখন ইনশাআল্লাহ এগুলো শিখবো, ঠিক আছে? তাহলে যোজনী বুঝলাম। একইভাবে অধাতু দেখো, অধাতুর মধ্যে আছে সোডিয়াম, এটার নাম হলো পটাশিয়াম, ক্যালিয়াম। এরপরে হচ্ছে কপার, মানে তামার সংকেত। তারপরে আর্জেন্টাম, সিলভার, অরাম, গোল্ড বা সোনার, এটা সোনার প্রতীক। খেয়াল করো, এগুলোর যোজনী হচ্ছে 1, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এরপরে হচ্ছে আয়রন, কপার, জিঙ্ক,
স্ট্যানার মানে টিন, টিনের সংকেত হলো Sn। প্লাম্বার, সীসা, এগুলোর যোজনী 2, এইগুলোর যোজনী 3, এই কয়টার যোজনী 4। খেয়াল করো ধাতুর ক্ষেত্রে আমি কিছু কিছু ব্যাপারে আস লিখে রাখছি, কোথাও কোথাও ইক লিখে রাখছি। খেয়াল করো আসলে ব্যাপারটা হলো দেখো এখানে কপারের যোজনী 1, কিন্তু এখানে দেখো কপারের যোজনী 2। যোজনী ধাতুর ক্ষেত্রে যোজনী যদি কম যেটাতে হবে সেটাকে বলবো হলো আস, যেটা যোজনী বেশি, যে কপারের যোজনী দেখো 2 বেশি সেটাকে ইক বলবো। একই ভাবে খেয়াল করো দেখো এখানে হলো অরাম বা গোল্ডের যোজনী 1, আর এখানে দেখো গোল্ডের যোজনী 3, তার মানে 3 বেশি। আমরা যখন যৌগ গঠন করবো এগুলোতে তখন খুব ভালো মতো বুঝবো ইনশাআল্লাহ। তাহলে এখানে কপার হলো আস, এখানে কপার হলো ই, এখানে যোজনী সোনা যেটা যোজনী 1 সেটাতে আমরা বলবো হলো আস, আর এটাকে বলবো ই। একই ব্যাপার আমরা দেখো এখানে দেখো ফেরাস, না এটা ফেরাস, এটা ফেরাস, এখানে ফেরাসের ফেরিক মানে আয়রন। যখন আয়রনের যোজনী 2 হবে তখন সেখানে আস বলবো, যেখানে আয়রনের যোজনী 3 হবে সেখানে ইক বলবো। এই কথাগুলো মনে রাখো, ঠিক আছে? তাহলে এই দুটো পড়লাম, এটা একটু পরে করতেছি, মানে যৌগমূলকে পরে আসতেছি। এইগুলো দিয়ে আগে যোজনী দিয়ে আমরা কিভাবে যৌগ গঠন করতে পারি যোজনের মাধ্যমে, যোজনী জানা থাকলে আমরা যৌগ গঠনটা সহজ হয়ে যায়। এটা তোমাদের মুখস্থ করা খুব বেশি জরুরি, মুখস্থ করে রাখা খুব বেশি জরুরি, এই জন্য এটা মুখস্থ করে রাখবা। এখন আমি তোমাদের দেখাবো কিভাবে এই যৌগগুলা গঠন করা যায়। আশা করি বুঝতে পারতেছো। দেখো খেয়াল করো এখানে হাইড্রোজেন, এখানে অক্সিজেন। খেয়াল করো এখানে হাইড্রোজেনের যোজনী কত? হাইড্রোজেনের যোজনী 1, অক্সিজেনের যোজনী 2। এখন আমরা যখন হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে যৌগ গঠন করব তখন কি হবে? খেয়াল করো এটা এই 1 এই যোজনীটা এখানে আসবে, আর 2 এই যোজনীটা এখানে আসবে। তাহলে কি হবে? H2 আর O1। এখানে 1 কখনো লিখতে হবে কিছু নাই, মানে 1, তার মানে এটা পানি হয়ে গেল। দেখো যৌগ গঠন করা কত সহজ, এগুলো তোমাদের জানতে হবে। এরপরে খেয়াল করো কার্বন আর অক্সিজেন, এটা এসে দেখো কার্বন আর অক্সিজেন। দেখো কার্বনের যোজনী কত? কার্বনের যোজনী হলো 4, এই যে দেখো 4, তাহলে আমরা এখানে যোজনী 4 দিলাম। এবার অক্সিজেনের কত যোজনী? 2, তাহলে এই 2টা এখানে আসবে আর অক্সিজেনটা এখানে যাবে। তাহলে আশা করি বুঝতে পারতেছো। তাহলে C2O4 না, এরকম কিছু হবে না, এরকম কিছু হয় কিন্তু এটাকে এই যে আমরা এই যোজনী অক্সিজেনের যোজনী কার্বনকে দিলাম, কার্বনের যোজনী অক্সিজেনকে দিলাম, দিয়ে C2O4 এরকম একটা যৌগ তৈরি হবে। আসলে এরকমই হয় কিন্তু আসলে সংকেতটা এইভাবে বোঝা যায় না। এখানে তৈরি হবে কার্বন ডাই অক্সাইড। দেখো কেন এরকম হলো? আর এটাকে 2 দিয়ে ভাগ দাও, 2 দিয়ে ভাগ দিলে এখানে 1, এটাকে 2 দিয়ে ভাগ দিলে এখানে 2, এটা হলো কার্বন ডাই অক্সাইডের সংকেত। এরপরে আবার দেখো কার্বন আর অক্সিজেন দিয়ে আরেকটা যৌগ তৈরি হয়, সেটার নাম হলো কার্বন মনোক্সাইড। এখানে কার্বন যদি কার্বনের দেখো যোজনী 2 দিয়ে আমি লিখি, এটা 2, অক্সিজেনের যোজনী 2, তাহলে এখানে C2O2 এরকম হওয়ার কথা, কিন্তু আসলে এরকম হয় না, CO এরকম হয়, কারণ এটাকে 2 দিয়ে ভাগ দিলে 1 হয়ে যায়, এখানে 1 হয়ে যায়। ঠিক আছে, একটা কমন ধরে নিতে হয়, কমন নিতে হয়, তাহলে এটা হলো কার্বন মনোক্সাইডের যোজনী। এইভাবে তোমাদের পারতে হবে, এই জিনিসগুলো পারতে হবে। যদি তোমরা এগুলো শিখে যাও, এবং খুব ইন্টারেস্টিং জিনিস এগুলো যদি শিখে যাও তাহলে তোমাদের জন্য খুব বেশি সহজ হবে। খেয়াল করো আরো কিছু উদাহরণ দিই, যেমন হলো এখানে আছে হলো নাইট্রোজেন, নাইট্রোজেনের প্রতীক হলো H, আর হাইড্রোজেনের প্রতীক হলো H। হাইড্রোজেনের যোজনী হলো 1 আর নাইট্রোজেনের যোজনী হলো 3। এই যে দেখো এখানে আছে নাইট্রোজেনের যোজনী 3 আর হাইড্রোজেনের যোজনী 1, এই জন্য লিখে রাখছি। ঠিক আছে, তাহলে এখন এটা দিয়ে আমরা যদি কোনো যৌগ গঠন করি, এরকম বললে অনেক বলা যায়, এগুলো তোমাদের নিজেরা ভাবতে হবে। যদি এগুলো দিয়ে যৌগ গঠন করি তাহলে হাইড্রোজেনটা নিবে হলো নাইট্রোজেনের যোজনী, আর নাইট্রোজেনটা নিবে হলো হাইড্রোজেনের যোজনী। কি হবে আলটিমেট? NH3। এখন NH3 দিয়ে কি বোঝায়? NH3 হলো অ্যামোনিয়া, এটা হলো অ্যামোনিয়া। সহজ, বুঝতে পারতেছো কি ঘটনা ঘটতেছে, কিভাবে যৌগ তৈরি হচ্ছে?
মানে মৌলিক পদার্থ থেকে কিভাবে যৌগিক পদার্থ তৈরি হয় বুঝতে পারতেছো? যদি যোজনী না জানি তাহলে কি এটা সম্ভব না। এই জন্য তোমাদের যোজনীগুলো খুব ভালো মতো জানতে হবে। এরপরে দেখো, এরপরে কার্বন আর অক্সিজেন যদি যৌগ গঠন করে, কার্বন আর হাইড্রোজেন যদি যৌগ গঠন করে, দেখো হাইড্রোজেনের যোজনী 1 আর কার্বনের যোজনী 4, তাহলে কি হবে? হলো এই 1 ডিগ্রি কার্বনকে 4 যাবে হাইড্রোজেন, তাহলে C1H4 কোন তো লিখতে হয় না, তাহলে CH4 এটা কিসের সংকেত? এটা হলো মিথেনের সংকেত। এইভাবে আমরা যোজনীর মাধ্যমে যৌগ তৈরি করতে পারি। যৌগ এইভাবেই আসলে হয়, বুঝতে পারছো? এটা তোমাদের জন্য নতুন যেহেতু বুঝতে কঠিন হয়ে যাবে, কিন্তু যদি বেশি প্র্যাকটিস করো বাসায় কিভাবে এই যোজনী দিয়ে আমরা এটা তৈরি করতে পারি, তাহলে এটা সহজ তোমাদের জন্য। বাসায় প্র্যাকটিস করতে হবে, এর কোনো বিকল্প নাই, ঠিক আছে? এর কোনো বিকল্প নাই। এইবার দেখো, তাহলে এটা বুঝতে পেলাম, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি লিখে রাখছি, যে দেখো দেখতে পাচ্ছ কিনা, আশা করি দেখতে পাচ্ছ। যৌগমূলকে দেখো সব উদ্ভট সব কিছু লিখে রাখছি আমি, একেবারে অদ্ভুত। NH4 উপরে একটা প্লাস দিয়ে রাখছি, এখানে প্লাসের আরো একটা আছে PH4 প্লাস, এরকম আছে। তোমাদের বইয়ে PH4 দেওয়া নাই, সমস্যা নাই, না থাকলে বাদ দিতে পারো, যেহেতু দেওয়া নাই। দেখো অ্যামোনিয়াম, হাইড্রোক্সিল, নাইট্রাইট, নাইট্রেট, বাইকার্বনেট, এই নামগুলো তোমাদের দেয়া আছে। তারপর দেখো কার্বনেট, তারপরে সালফাইড, তারপরে সালফেট, তারপরে হলো ফসফেট। এইগুলা কি? এইগুলো আসলে কি বলা হয়? যৌগমূলক বা র্যাডিক্যাল। যৌগমূলক কাকে বলে? যৌগমূলক হলো, খেয়াল করে দেখো, N নাইট্রোজেনের পরমাণু, হাইড্রোজেনের পরমাণু, তারপর অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন। যৌগমূলক বা র্যাডিক্যাল হলো, এগুলো সবই র্যাডিক্যাল। র্যাডিক্যাল হলো কয়েকটা পরমাণু, একাধিক পরমাণু একত্রে থেকে যদি একটা নির্দিষ্ট পরমাণু নিয়ে আচরণ করে, আচরণটা একটা পরমাণু নেই, আসলে ওরা অনেকগুলো পরমাণু একসাথে আছে। দেখো এখানে 2টা পরমাণু, এগুলোতে 2টা পরমাণু, এখানে 3টা পরমাণু, 2টা করে পরমাণু আছে, বুঝতে পারতেছ? তাহলে 2টা করে পরমাণু মানে একটা ফসফেটের ফসফরাসের পরমাণু আর একটা হলো অক্সিজেনের পরমাণু। তাহলে 2টা পরমাণু মিলে একটা যৌগমূলক তৈরি করছে, যেটা নাম হলো ফসফেট। আশা করি বুঝতে পারছো। তাহলে ফসফরাস আর অক্সিজেন মিলে কি তৈরি করেছে? ফসফেট যৌগমূলক তৈরি করছে। তাহলে যৌগমূলকের সংখ্যা আমি আবারও বলতেছি, একটু ভালো মতো মুখস্থ করে নাও। যৌগমূলক বা র্যাডিক্যাল হলো একাধিক পরমাণু মিলে যদি একটি পরমাণু নিয়ে আচরণ করে, তাহলে সেই একাধিক পরমাণুকে বলা হচ্ছে যৌগমূলক। আশা করি মনে থাকবে তোমাদের। এখন দেখো, খেয়াল করো, আমি এখানে বলে প্লাস চিহ্ন দিয়ে রাখছি, এখানে প্লাস চিহ্ন দিয়ে রাখছি। এই প্লাস বা এই যৌগমূলকগুলো সাধারণত 2 ধরনের হয়, একটা হলো ধনাত্মক আর একটা হলো ঋণাত্মক। যদি ধনাত্মক হয়, দেখো যদি ধনাত্মক 2টা যৌগমূলক আছে, একটা হলো অ্যামোনিয়াম, একটা হলো ফসফোনিয়াম, এটার নাম হলো PH4, এটার নাম হলো ফসফোনিয়াম। এইগুলো দিয়ে যৌগ তৈরি হয়, বুঝতে পারছো? কিন্তু এরা একটা পরমাণু নিয়ে আচরণ করে। তাহলে খেয়াল করো, তাহলে এটা হলো যৌগমূলক। এইগুলা দিয়ে কিভাবে যোজনী, এগুলোর যোজনী দেখো, এই কয়টা যোজনী 1, এই কয়টা যৌগমূলকের যোজনী 2, এইটার যৌগমূলক যোজনী হলো 3, 4 আসলে কোনো যোজনী নাই। আর আরেকটা বিষয় জানতে, এরপরে আরো আছে 5 যোজনী, 5, 6, এগুলো কি আছে? আছে, কিন্তু তোমাদের কম, এগুলো পড়তে হয় না, পড়ার দরকার নয়। তাহলে এগুলো দিয়ে যৌগ গঠন করা যায়। এখন এগুলো দিয়ে কিভাবে যৌগ গঠন করা যায় সেটা খেয়াল করো। দেখো দেখো এখানে ক্লোরিন একটা পদার্থ, আর NH4, NH4, এটা একটা প্লাস দেওয়া আছে। দেখো এখন এই 2টা মিলে যদি যৌগ গঠন করে, তাহলে আমি কি এটা কিভাবে লিখতে পারি? এটা হলো 1, এটা হলো যোজনী 1। এখন আমি খেয়াল করো, আমি কি ক্লোরিনকে আগে দিতে পারি? না, আমি ক্লোরিনকে আগে দিতে পারি না। কি কারণে? কারণ হলো যৌগ গঠনের সময় সবসময় পজিটিভ
চার্জ বিশিষ্ট পরমাণুটা আগে লিখতে হয়। এই যে দেখো পজিটিভ চার্জ, তাহলে আমি এটাকে এখানে লিখবো না, আমি লিখবো এখানে এই ক্লোরিন বেসাটাকে এখানে লিখবো, এটার যোজনী 1। ক্লোরিনের যোজনী 1 কই পাইলাম? এই যে দেখো ক্লোরিনের যোজনী 1। এবার দেখো অ্যামোনিয়াম যোজনী 1 কই পাইলাম? এই যে দেখো অ্যামোনিয়ামের যোজনী 1। এইভাবে নিজেরা তোমাদের এটা করতে হবে। তাহলে আমি যদি এটা যদি এই যোজনী এটাকে দেই ক্লোরিনটা এটা, তাহলে কি হবে? NH4Cl। এটা কিসের সংকেত? এটা হলো অ্যামোনিয়াম ক্লোরাইড। এটা হলো অ্যামোনিয়াম ক্লোরাইড, মনে রাখতে হবে। হ্যাঁ, একই ভাবে খেয়াল করো, দেখো জিঙ্ক আর হলো SO4। SO4 কই? এই যে দেখো SO4, বুঝতে পারছো? SO4 এর যোজনী 2 আর জিঙ্কের যোজনী দেখো কত? এই যে জিঙ্কের যোজনী 2, তাহলে জিঙ্কের যোজনী 2, SO4 এর যোজনী 2, তাহলে সালফেটের যোজনী এখানে আসবে, জিঙ্কের যোজনী এটা পেয়ে যাবে। তাহলে কি হবে? Zn এই 2 এখানে আসবে, আবার SO4 এটাতেও 2 আসবে, বুঝতে পারছো? তাহলে এটাতেও 2, এটাতেও 2, 2 তে ভাগ দিলে 1 হয়ে যায়। তাহলে এটার যোজনী কি হবে? জিঙ্ক SO4, জিঙ্ক সালফেট। এটা লিখতে হবে, কমন নিতে হয় বললাম না, 2 এটাতে কমন যায়, তাহলে এটাতেও 2, এটাতেও 2, জিঙ্ক সালফেট এভাবে লিখতে হয়। আশা করি তোমরা এগুলো খুব ভালো মতো বুঝতে পারছো এবং বাসায় তোমাদের প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস না করো, আমি এখানে দেখা আমি বলতেছি দেখে বুঝতে পারতেছো, কিন্তু এমনও হবে তুমি নিজে করতেছে কিছু করতে পারতেছো না, বুঝতে পারতেছো না, তখন ঝামেলায় পড়বে, বুঝেছো? আবার খেয়াল করো কিছু ব্যাপার আছে, যেমন অ্যামোনিয়াম সালফেট NH4, এই যে দেখো অ্যামোনিয়াম এটা পজিটিভ আয়ন, এর যোজনী আমি লিখলাম 1। এরপরে SO4, এই যে দেখো SO4 হচ্ছে সালফেট, SO4 এটা হলো যোজনী 2। কেমন বুঝলাম? এই যে দেখো SO4 এর যোজনী 2। তো এটা দিয়ে আমি যদি যৌগ গঠন করি কি ঘটনা ঘটবে? এখানে যৌগ ঘটনা ঘটবে, খেয়াল করো। তাহলে এই অ্যামোনিয়ামটা যোজনী এখানে দিবে আর সালফেটের যোজনী এখানে আনবে, তবে কি হবে দেখো NH4। এখন এই 2টা আমি কই লিখব? এখানে তোমাকে ব্র্যাকেট দিতে হবে, দিকে 2 লিখতে হবে, বুঝতে পারছো? আর এই SO4 এখানে 1 লিখতে হবে। এখন এখানে তো আর 1 লেখা দরকার নেই, অতএব এটা এরকম থাকবে। তাহলে এটা হলো অ্যামোনিয়াম সালফেট, বুঝতে পারছো? ব্র্যাকেট দিতে ভুল করলে চলবে না। তাহলে এইভাবে যৌগমূলক দিয়েও তোমার যৌগ গঠন হয়। এটা কিভাবে গঠন হয় আশা করি বুঝতে পারছো। এই জিনিসগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে এটা মুছে ফেললাম, আশা করি এই জিনিসগুলো বুঝেছো, এটা সবই মুছে ফেলি। এরপরে তোমাদের বলা আছে রাসায়নিক সমীকরণ। এখন রাসায়নিক সমীকরণ আসলে বলেছি, তোমাদের বলে ফেলেছি রাসায়নিক সমীকরণ কি। রাসায়নিক সমীকরণ দেখো আমি একটু আগে বললাম যে প্রথমেই তোমাদের দেখালাম যে একটা হাইড্রোজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু, এই যে দেখো একটা হাইড্রোজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু মিলে কি তৈরি করতেছে? নরম পানি তৈরি করতেছে। তাহলে এক বা একাধিক মৌলিক বা যৌগিক পদার্থ মিলে এক বা একাধিক মৌলিক বা যৌগিক পদার্থ তৈরি করতে পারে। এই যে সিস্টেম, এই যে প্রক্রিয়া, এটা হলো রাসায়নিক বিক্রিয়া, বুঝেছো? এবং এই রাসায়নিক বিক্রিয়া আমি যেভাবে লিখবো, এই লেখার যে সিস্টেম, একটা ইকুয়েশনের মাধ্যমে যে সমীকরণের মাধ্যমে লেখা হয় রাসায়নিক বিক্রিয়াটা, সেই সমীকরণটাকে বলা হচ্ছে রাসায়নিক সমীকরণ। আশা করি বুঝতে পারছো রাসায়নিক সমীকরণ কি। আশা করি খুব ভালো মতো বুঝতে পারছো। এখন এই জিনিসগুলা তোমাদের বইয়ে উদাহরণ দেওয়া আছে, আরো সুন্দর করে উদাহরণ দেওয়া আছে, আরো বেশি উদাহরণ দেওয়া আছে। এখানে তোমার রাসায়নিক সমীকরণ কাকে বলে এটা মুখস্থ করে নেওয়া, বইয়ে হুবহু দেওয়া আছে 78 পৃষ্ঠায়। এরপরে রাসায়নিক সমীকরণের লেখার নিয়ম দেওয়া আছে, মুখস্থ করে নেওয়া, একদম হুবহু যেন মুখস্থ থাকে, পরীক্ষার খাতায় আসলে যেন লিখতে পারো। এখানে দেখো হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে পানি তৈরি হয়েছে। এখন হাইড্রোজেন এখানে লিখতে হয়, হাইড্রোজেনের সংকেত এটা, অক্সিজেনের সংকেত এইটা, তাহলে এটা মিলে পানি তৈরি হয়। হ্যাঁ, এটা মিলে পানি তৈরি হয়। এখন কেন এখানে 2 হবে আর এখানে কেন, এটা কিন্তু একটু আগে বললাম যোজনীর কারণে। তাহলে এইভাবে লিখতে হয়। তাহলে এই পাশে এক বা একাধিক মাঝখানে যোগ দিতে হয়, এখানে সমান সমান চিহ্ন বা দিয়ে চিহ্ন দেওয়া যায়। এই নিয়মগুলো মুখস্থ করা হয়। শেষেরটা একটু বুঝবা না, শেষের নিয়মটা রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম 78 পৃষ্ঠায় আছে, 5 নাম্বার নিয়ম। এটা তোমাদের একটু বুঝতে কষ্ট হবে, এটা একটু বুঝে
দেখো বুঝাই দিই তাহলে সহজে বুঝতে পারবে আশা করি। এখানে দেখো হাইড্রোজেন ওখানে যেটা বলা আছে 5 নাম্বার নিয়ম, হাইড্রোজেন পরমাণু আছে এখানে 2টা, এখানে আছে 2টা, এখানে আছে হাইড্রোজেন পরমাণু 2টা, এখানে হাইড্রোজেন পরমাণু আছে 1টা, তার মানে কম বেশি আছে। আচ্ছা, এটাকে সমতাকরণ করতে হবে। কিভাবে সমতাকরণ করা যায় খেয়াল করো। সমতাকরণ 5 নাম্বার নিয়মে বলা আছে এই হাইড্রোজেন অক্সিজেন পানি যে কোনো সংখ্যা দিয়ে গুণ করে আমি সমতাকরণ করতে পারি। যে কোনো সংখ্যা দিয়ে গুণ করতে হবে, গুণ করে যেন বাম পাশে এই সমান সমান চিহ্ন বা তীর চিহ্নের ডান পাশে এবং বাম পাশে অণু বা পরমাণুগুলো যাতে সমান থাকে আমাকে সে ব্যবস্থা করতে হবে। বাম পাশের যেগুলো সমান সমান চিহ্ন বা তীর চিহ্নের বাম পাশে যেগুলো সেগুলোকে বলা হয় বিক্রিয়, আর ডান পাশে যেগুলো সেগুলোকে বলা হয় উৎপাদ। তোমাদের মনে রাখতে হবে এগুলো দেয়া আছে 5টা নিয়মের মধ্যে। তাহলে এইভাবে আমরা কিভাবে এটা সমীকরণ আমরা সমান অণু পরমাণুগুলো সমান করতে পারি। এখানে দেখো 2টা হাইড্রোজেন বাস ঠিক আছে, এখানে 2টা অক্সিজেন, এখানে 1টা অক্সিজেন, ঠিক নাই? তাহলে আমি কি করতে পারি? এখানে দেখো আমি যদি এখানে 2 দিয়ে দিই আর এখানে 2টা দিয়ে দিই তাহলে দেখো ঠিক হয়ে গেছে। এখানে হাইড্রোজেনের পরমাণু আছে কয়টা? 2টা, এখানে অক্সিজেনের পরমাণু আছে কয়টা? 4টা, এটা গুণ করতে হবে তাহলে 4টা, ঠিক আছে? এবার খেয়াল করো এখানে হাইড্রোজেনের পরমাণু আছে কয়টা? 2 আর 2 4, 2 গুণ 4, আর এখানে অক্সিজেনের পরমাণু আছে এখানে আছে 1 আর এখানে আছে 2, মিলে হলো 2টা। আসলে জিনিসগুলো কিভাবে একটু ভেঙে দেখাতে হবে। তাহলে এখানে এখন সমান সমান দিতে পারি আমরা, কারণ পরমাণুগুলো সমান আছে। এখানে 2 1 গুণ 2 যোগ এটা দেখো হাইড্রোজেন, এটা 2 গুণ 2, এটা অক্সিজেনের পরমাণু। খেয়াল করো এখানে 2 গুণ 1, এখন এক আমি কই পাইলাম দেখো এখানে হাইড্রোজেন, একটা হাইড্রোজেন পরমাণু কয়টা? 2টা, তাই দিলাম গুণ করে দিলাম। এখানে 1 এখানে কিছু নাই মানে একটা ধরে নাও। এখানে 2 এখানে 2, এখানে 2 এখানে 2, এখানে 2 এখানে 2, আশা করি বুঝতে পারতেছো? আচ্ছা, এরপরে এখানে 2 এখানে 2, এখানে 2 এখানে 2, এখানে কিছু নেই, এখানে 2টা পুরোটার সাথে গুণ আছে। তাহলে খেয়াল করো তো 2 যোগ 4 সমান 2 গুণ 2, ওটা ভুল হচ্ছে না তো? না, এখানে 2 ঠিক আছে, তাহলে এখানে 2 গুণ 2 গুণ 4 6। আচ্ছা না, এখানে যোগ হবে, এখানে যোগ হবে কারণ হলো দেখো এটাতে পরমাণু যোগ আছে, তাহলে এটার সাথে গুণ আছে, এটার সাথে গুণ আছে, এই কারণে এখানে যোগ হবে। তাহলে এখানে কি হবে? 2 গুণ 3, খেয়াল করো তাহলে এখানে 6 সমান 6, তার মানে সমান সমান চিহ্নের বাম পাশে যতগুলো পরমাণু আছে ডান পাশে ততগুলো পরমাণু আছে। এইভাবে তোমাদের সমতাকরণটা করতে হবে, ঠিক আছে? তাহলে এইবার খেয়াল করো দেখো আমি এখানে দিলাম হলো, আশা করি বুঝতে পারতেছো এটা। এখানে ব্যাপারটা ছিল যে এখানে 2টা হাইড্রোজেনের পরমাণু আর এখানে একটা অক্সিজেনের পরমাণু, মাঝখানে একটা যোগ যেহেতু সেই দুটো যোগ করে দিতে হবে, এটা মাথায় রাখো, যোগ হলে এটা যোগ করে দিতে হবে মাঝখানে। একইভাবে তোমরা এই সমতাকরণটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তোমাদের সমতাকরণটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দেখো আরো দেখো এরকম বই যেগুলো আছে সেই কটা দেখে যেমন নাইট্রোজেন এরপরে আছে হাইড্রোজেন, এই দুটা মিলে কি তৈরি করে? মিলে তৈরি করে অ্যামোনিয়া NH3 খেয়াল করো কেন NH3 হলো? তোমাদের একটু আগে যখন যোজনী পড়লাম তখন এটা দেখা, খেয়াল করো যে তাহলে এখানে হাইড্রোজেন আছে 3টা, এখানে আছে হাইড্রোজেন 2টা, এখানে আছে নাইট্রোজেন 1টা, এখানে আছে নাইট্রোজেন 2টা, এলোমেলো তো। তাহলে এটা আমাদের সমতাকরণ করতে হবে। কেমন সমতাকরণ করব? খেয়াল করো আমি যদি
এখানে যদি 3 দেই, এখানে যদি 3 দেই, 3 × 6, এখানে যদি 2 দেই, তাহলে ঠিক আছে। এখানে নাইট্রোজেন 2টা, দেখো এখানে নাইট্রোজেন 2টা, এখানে হাইড্রোজেন 3 × 6টা, দেখো হাইড্রোজেন 3 × 6টা। তাহলে আমরা এটা কেমনে করব? আগের মতো করে এখানে সমান চিহ্ন এখন দিতে পারি। দেখো 1 × 2 যোগ 3 × 2, এরপর হলো 2 × 1 যোগ 3। খেয়াল করো 2 যোগ 6 সমান সমান 2 × 4, 6 × 2 8, 4 × 2 8 সমান সমান। প্রমাণিত। আশা করি বুঝতে পারতেছো, আশা করি বুঝতে পারতেছো যে কিভাবে সমতাকরণটা করতে হবে। এরকম তোমাদের ইচ্ছা মতো তোমরা ভাষায় এইগুলা বইয়ে যেগুলো আছে সেগুলা খুব সুন্দর মতো করবা। এরপরে দেখো অ্যালুমিনিয়াম আর হচ্ছে ক্লোরিন মিলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি করে। কি তৈরি করে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এখন তুমি বলবা যে স্যার এখানে 3 দিলেন কেন? এখানে একটু আগে বললাম কেন 3 দিলাম, কারণ দেখো এখানে অ্যালুমিনিয়াম আর হচ্ছে ক্লোরিন। দেখো ক্লোরিনের যোজনী কত? ক্লোরিনের যোজনী হচ্ছে 1, ওখানে দেখো, আর অ্যালুমিনিয়ামের যোজনী 3, তাহলে এটা এখানে এটা এখানে, তাহলে AlCl3 তো হবে। এখন তুমি কি এখানে AlCl4 দিতে পারো? দিতে পারো না, কারণ অবশ্যই দিতে পারো না, কারণ এখানে যোজনীর একটা ব্যাপার আছে। এখন কিন্তু সমস্যা হলো, দেখো এখানে অ্যালুমিনিয়ামের হলো দেখো খেয়াল করো এখানে একটা, এখানে একটা, এখানে ক্লোরিন 2টা, এখানে ক্লোরিন 3টা। তাহলে আমি এখন কি করব? এখন যেটা কাজ সেটা হলো এখানে আমি যদি 2 দিয়ে দিই আর এখানে যদি 3 দিয়ে দিই, তো দেখো তো কি হলো? ও তাহলে এখানে 2 দেওয়া আছে, কারণ হলো এখানে হলো অ্যালুমিনিয়াম 2টা, এখানে অ্যালুমিনিয়াম 2টা, এখানে ক্লোরিন 6টা, এখানে ক্লোরিন 6টা। কেমনে? এটা আমাদের বের করতে হবে, এটা আমাদের বের করতে হবে। দেখো এইভাবে তোমাদের ভাষা প্র্যাকটিস করতে হবে। খেয়াল করো এখানে 2 × 1, এখন এই 2 এটা এখানে কিছু নেই মানে 1 আছে, যোগ এখানে 3 × 2, 3 × 2, বুঝতে পারতেছো? আশা করি এখানে আমি এখন সমান সমান দিতে পারি, সমান সমান এখানে 2, এখানে অ্যালুমিনিয়াম একটা মানে 1 যোগ ক্লোরিন 3টা, ঠিক আছে? দেখো এরপরে কি হবে? এরপরে 2 যোগ 6 সমান সমান 2 × 3, 3, 6 × 2 8, কত ভুল হয়েছে? এখানে 3 × 6, এখানে 3 আর 4 হবে, 4 × 2 8। বুঝতে পারতেছো? আশা করি বুঝতে পারছো যে কিভাবে সমতাকরণ করতে হয়। আশা করি ভালো মতো বুঝতে পারছো। তাহলে আজকের ক্লাস একটু লম্বা হয়ে যাচ্ছে, সরি। আগামী ক্লাসে হয়তো এটা শেষ করে দেবো। আগামী ক্লাসে পড়বো হলো বিক্রিয়া কত ধরনের আছে এবং শুষ্ক পথ আর তড়িৎ বিশ্লেষণ। পড়া সহজ, আগামী ক্লাসে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। তাহলে আজকের কি পড়া হলো? আজকের পড়া হলো তোমার প্রতীক সংকেত যোজনী, যৌগমূলক, যৌগ গঠন কিভাবে করতে হয় এবং রাসায়নিক সমীকরণ কাকে বলে, রাসায়নিক সমীকরণের লেখার নিয়ম এবং রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণ, রাসায়নিক সমীকরণের সমতাকরণ, এটা পড়া। তাহলে আগামী ক্লাসে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।